মালাস গার্ডেনিং হ্যাভেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি, সাথে বাগানের নিত্য কাজে ব্যস্ত আছি। আজকে সকাল সকাল ঘরের সমস্ত কাজ সেরে চলে এসেছি ছাদে। আসলে আগের দিন যে পেঁয়াজকলি আর আলুর শাক হারভেস্ট করেছিলাম, সেইগুলো তো আজকে রান্না করেছি। তো আজকে আবার ভাবছি পালং শাকগুলোকে হারভেস্ট করব। পালং শাকগুলো কিন্তু এইটুকু জমির থেকে 5বার হারভেস্ট করেছি, কিন্তু এখনও প্রচুর শাক রয়েছে। আসলে প্রত্যেকবারই আমি গোড়া থেকে তুলে নিই না, পাতাগুলোকে কেটে কেটে নিই, আবার ওইগুলো বেড়ে ওঠে, আবার সেখান থেকে হারভেস্ট করি। আর এদিকে যে টমেটোর গাছগুলো দেখতে পাচ্ছেন, সব টমেটো গাছেই এখন কিন্তু টমেটো ধরা শুরু হয়ে গেছে। আর এই টমেটো গাছগুলো কিন্তু বাজার থেকে কিনে নিয়ে আসা দানা থেকে নয়, আমরা বাড়িতে যে টমেটোটা খাই সেই টমেটোরই দানা ফেলে চারা তৈরি হয়েছিল। আর দেখুন, সেখান থেকে খালি তুলে তুলে নিয়ে এসে বসিয়েছিলাম। আর প্রত্যেকটা গাছেই কিন্তু প্রচুর পরিমাণে ফুল এসেছে, ফলও ধরেছে। আর পালং শাক তো বাড়ছেই, পাশে কিন্তু দেখতে পেলেন কুমড়ো শাকও হয়েছে, সেটাও কয়েকদিন পরেই হারভেস্ট করব। আর এই দেখুন, লঙ্কার গাছ লাগিয়েছিলাম, লঙ্কার গাছটা বেশ বড় হয়েছে। তো এখন এর ডগাটিকে ছোট ছোট করে পিঞ্চিং করে দেব, তাহলে কি হবে, গাছটা ঝোপালো হয়ে যাবে আর প্রচুর পরিমাণে ফল হবে। আপনারাও বাড়িতে কিন্তু শুকনো লঙ্কা দিয়ে দানা ফেলে এইভাবে চারা তৈরি করে নিতে পারেন। আমিও কিন্তু ওই শুকনো লঙ্কার দানা ফেলেই যে চারা হয়েছিল, সেই চারাকে এই বালতির মধ্যে বসিয়েছি। গাছগুলো দেখুন বেশ হেলদি হয়েছে। গাছ যদি আমরা এই ডগাটিকে পিঞ্চিং না করি, তাহলে একটা ডালই সোজা উঠবে আর গাছটি ভালো শেপে থাকবে না। আর এইভাবে যদি ডগাটিকে ছোট ছোট করে কেটে নিই, তাহলে কিন্তু গাছটা বেশ ঝোপালো হবে আর প্রচুর লঙ্কা ধরবে। কথা বলতে বলতে চলে এসেছি এই দেখুন গ্ল্যাডিওলাস ফুল গাছটির কাছে। এই গাছ থেকে কিন্তু এবছর প্রচুর পরিমাণে ফুল হয়েছে, কিন্তু এখন শীত শেষ আর প্রত্যেকটা গ্ল্যাডিওলাসের বাল্ব থেকে একটা করে স্টিক বার হয়, আর সেই স্টিক থেকে 15-20টা ফুল হয়। তো প্রত্যেকটা গাছ থেকে স্টিক বার হয়েছে, আর 2-3টে গাছ থেকে স্টিক বার হয়নি। তো সেইগুলোকে রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম যে বোধহয় স্টিক হয়তো পরে হবে, ফুল ফুটবে, কিন্তু সেগুলোতে তো আর ফুলের দেখা নেই। তো আজকে তুলে নিচ্ছি, আর ওই গ্ল্যাডিওলাসের বাল্বগুলোকে আজকে সংরক্ষণ করে রেখে দেবো। আর এদিকে দেখুন, গাছগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য তুলসী গাছের ডাল দিয়ে সাপোর্ট দিয়েছিলাম, কিন্তু গাছগুলোর গোড়া থেকে শিকড় বার হয়েছে আর ডালগুলো দেখুন বেঁচে আছে। তো আমি তো এখন আর গাছ লাগাবো না, তো ডালগুলোকে তুলেই রেখে দিচ্ছি। তো এখান থেকে এটাও বুঝতে পারলেন যে তুলসী গাছ যখন আপনাদের কাছে চারা থাকবে না, তখন কিন্তু আপনারা ডাল থেকেও খুব সহজে তুলসী গাছ লাগিয়ে নিতে পারবেন। অনেক সময় হয় না যে তুলসী গাছ বাড়িরটা মরে গেল, তো আশেপাশে খুঁজে বেড়াচ্ছি কোথায় চারা পাওয়া যায়, কোথায় চারা পাওয়া যায়, কিন্তু কোথাও চারাই পাচ্ছি না। তো সেই সময় কোনো একটা হার্ড তুলসী গাছের ডাল নিয়ে এসে যদি আপনারা বসিয়ে দেন, তাহলে সেটাও কিন্তু বেঁচে যাবে। আর দেখুন, আমারও তো কিন্তু এখানে গাছটা বেঁচেও গেছিলো, ভালোভাবেই শিকড় ডেভেলপ হয়েছিল। আসলে আমার কাছে আরও তুলসী গাছ রয়েছে, তাই জন্য আমি ওই গাছগুলোকে আর লাগালাম না, ফেলে দেব। আর এই যে গাছটার গোড়ায়, গ্ল্যাডিওলাস গাছের গোড়ায় যে সবজির খোসা, তারপরে কাগজ টাগজ দিয়ে যে বেডটা বানিয়েছিলাম, মাটিটা দেখুন বেশ ঝুরঝুরে আর খুব ভালো মাটি তৈরি হয়েছে। তো ওই মাটির মধ্যেই আমি এখন সবজির গাছ কিছু একটা লাগিয়ে দেব। আর এই যে গ্ল্যাডিওলাসের বাল্বগুলোকে গুছিয়ে রেখে দেব, সামনের বছর আবার এই বাল্বগুলোকে বসিয়ে ফুল নেব। তো এটি সামনের বছরের জন্য রেখে দেওয়ার জন্য সবার আগে এই দেখুন, গাছগুলোকে তো কিছুদিন আগে তুলে রেখে দিয়েছিলাম, নর্মালি রোদ্দুরে যেটুকু ড্রাই হওয়ার হয়েছে। এবার এর ওপরের দিকের পাতাটা কেটে ফেলবো, আর শিকড়গুলোকেও কেটে ফেলে ঠিক এইভাবে তৈরি করে নেব। তো আপনারা চাইলে একটুখানি জল দিয়ে ধুয়েও রাখতে পারেন, কিন্তু আমি এখানে আর ধুলাম না। মাটিটা শুকনো ছিল, সুতরাং এর গায়ে খুব একটা মাটি নেই, আর দেখতে পাচ্ছেন বেশ পরিষ্কার। আর এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো। তা হলুদ গুঁড়োর পরিবর্তে আপনারা সাফ ফাঙ্গিসাইডও ব্যবহার করতে পারেন। আর এইভাবে একটা কাপড়ের মধ্যে এইভাবে মুড়ে রেখে দেব ঘরের মধ্যে। এবার খুব একটা যে রোদ্দুরের মধ্যে বা তাপের জায়গায় রাখবো না, একটুখানি যেখানে অন্ধকার থাকে আর এখানটায় যেসব জায়গায় খুব একটা রোদ্দুর হয় না, সে সমস্ত জায়গাতেই রাখবো।
আর এই দিকে দেখুন আজকে বাড়িতে উপরে ছাদে আসার সময় নিয়ে এসেছিলাম এই যে বেশ খানিকটা চাল ডাল ধোয়ার জল। আর রান্না করবার সময় আজ ঘটেছে এক কাণ্ড, এক গাদা হলুদ পড়ে গেছিলো। তা সেই হলুদগুলোকে কীভাবে আর ফেলবো, পুছে আর নষ্ট করলাম না, এই চাল ডাল ধোয়া জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো মাটির মধ্যে যখন এটা দেবো এই হলুদগুলা জলটা, যদি খারাপ কোনো ব্যাকটেরিয়া পোকামাকড় থাকে বা ফাঙ্গাস ইনফেকশন থাকে তাহলে নষ্ট হয়ে যাবে, ওই জন্য জলের মধ্যে মিশিয়ে জলগুলোকে গাছের গোড়ায় দিয়ে দিলাম। আর কিছুদিন আগে তো এই বেডটা তৈরি করে এর মধ্যে সর্ষে গাছ লাগিয়েছিলাম, গাছগুলো দেখুন কত সুন্দর বেড়েছে। আর এইদিকে টমেটোর ছোট ছোট চারাগুলো বাড়া শুরু করে দিয়েছে, এগুলি আর নেতিয়ে পড়বে না, সুতরাং একে এখন ছায়া জায়গা থেকে নিয়ে গিয়ে রেখে দিয়ে আসবো রোদ্দুরে। তো সেই কাজটা পরে করব, কালকে হয়তো করে দেব, কিন্তু আজকে জরুরি কাজ হচ্ছে এই যে গাছ দুটোকে আজকে রিপোর্টিং করব ভেবেছি। যখনই আমার কাছে মাটির অভাব হয় বা কোনো গাছ লাগাবার জন্য মাটি থাকে না, তখনই আমি গাছ রিপোর্টিং করা চালু করে দিই। আর তাছাড়া এই যে জানুয়ারি মাস জুড়ে সমস্ত ফুলের গাছের কিন্তু রিপোর্টিং করতে হয়। আমি তো প্রত্যেক বছরই এই কাজটি করি, আর এই বছরও আগে থেকেই ডিসেম্বর থেকেই শুরু করে দিয়েছি রিপোর্টিং করা। আমার তো আগের ভিডিওগুলোতে আপনারা দেখেছেন বেশ কিছু জুঁই ফুল, বেল ফুল, জবা ফুল গাছের রিপোর্টিং হয়ে গেছে, কিন্তু এখনও বেশ কিছু গাছের পটিং বাকি আছে। আর এই দেখুন টেকোমা ফুলের গাছটা এত লম্বা হয়েছে আর বেঁকে বড় হয়েছে। আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলোই কিছুদিন আগে রিপোর্টিং করেছিলাম, আর এখান থেকে কত সুন্দর নতুন গ্রোথ বার হওয়া শুরু করে দিয়েছে। আসলে পৌষ সংক্রান্তি কিন্তু চলে গেছে, আস্তে আস্তে গরম পড়া শুরু করেছে, তো এই গাছগুলো আর কিছুদিনের মধ্যেই ঝোপালো হয়ে ফুল দেওয়ার জন্য তৈরি হয়ে যাবে। এই দেখুন জবা ফুল গাছেরও ছোট ছোট অফশুট বার হচ্ছে আর গ্রোথ আসা শুরু করে দিয়েছে। তো এই যে জবা ফুলের গাছটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গোলাপি রঙের পঞ্চজবা, আর ফুলগুলো সাইজে অনেকটা বড় হয়। তো আগের বছর যখন রিপোর্টিং করেছিলাম মাটিটা সেই রকমভাবে ভালোভাবে তৈরি করা হয়নি, সুতরাং গাছটার শিকড়ের গ্রোথ খুব একটা ভালো হয়নি, আর তার কারণে গাছটা দেখুন উপরের দিকেও গ্রোথ খুব একটা ভালো নেই। আর মাটিটা ভালো নেই বলতে মাটিটার মধ্যে না কোকোপিট বা খড় আর শুকনো পাতা যেগুলো আমি মিশাই সেগুলোর পরিমাণ কম হয়ে গেছে, আর মাটিটা বেশ দলা পাকিয়ে রয়েছে, তার কারণে নিচে শিকড় খুব একটা বাড়েনি। দেখুন শিকড় একদমই ছোট। আর সাধারণত আমি যখন অন্য গাছ বার করি সেগুলো আপনারা দেখবেন রুট বাউন্ড হয়ে যায়, এই গাছটা কিন্তু রুট বাউন্ড হয়নি, কিন্তু এর মাটিটা ভালো ঝুরঝুরে না থাকার দরুন গাছটার শিকড় ভালোভাবে ডেভেলপ করতে পারেনি। আর এই টেকোমা ফুলের গাছটার কিন্তু সম্পূর্ণ রুট বাউন্ড হয়ে গেছে, একে যে এই ড্রাম থেকে বার করতে কী পরিমাণে কষ্ট হবে সেটা ভেবেই এখন আমার মাথায় হাত। আর এইভাবে গাছের রিপোর্টিং করতে গিয়ে হাত, পা, কোমর সবই কিন্তু প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়ে যায়। সাথে যদি কোনো হেল্পিং হ্যান্ড থাকে কাজটা করতে অনেক সুবিধা হয়, কিন্তু যাই হোক এখন তো আমার কাছে কোনো লোক নেই, কিছু নেই, একাকেই পুরো কাজটা করতে হবে। তো সবার আগে গাছের ওপরের দিক থেকে সমস্ত ডালগুলোকে কেটে ফেললাম, এতে কাজ করতে সুবিধা হয়। আর এবার একে এই টবটা থেকে বার করবার পালা। এগুলো হলো ওই 20 লিটারের জলের ড্রামগুলো, এই ড্রামগুলো কিন্তু ভারী শক্ত আর মজবুত হয়। এই দেখুন আপনাদেরকে যে বললাম না যে মাটিটা অতটা ভালো ছিল না, তো এই দেখুন মাটিটার এই অবস্থা, দলা পাকানো অবস্থা। একটু ঝুরঝুরে মাটি না হলে টবের মাটিতে গাছ কিন্তু কখনোই ভালো হয় না। তো দেখুন গাছগুলোকে আমি কেটে নিলাম, এবার একে টব থেকে বার করে এই মাটিটাকে সুন্দর করে রেডি করে তারপরে আবার গাছগুলোকে এই টবের মধ্যে বসিয়ে দেব। মাটিটাকে যদি একদিন রোদ্দুরে ভালোভাবে দেওয়া যেত তাহলে 1-2 দিন তাতে ভালো হতো, কিন্তু যেহেতু বাগানে এত গাছ রয়েছে আর প্রত্যেক দিনই কিছু না কিছু কাজ থাকছেই, তো এই মাটিটাকে আজকে আর রোদ্দুরে দিতে পারবো না, এর মধ্যেই খড় আর গোবর সার মিশিয়ে মাটিটাকে রিচার্জ করে নেব, আর বেশ খানিকটা যে সবজির খোসা আছে সেগুলো দিয়েই গাছগুলোটাকে আবার বসিয়ে দেব। আর এদিকে দেখুন নিয়ে এসেছি একটা ইট,
আসলে হাত দিয়ে থাবড়িয়ে থাবড়িয়ে ভেবেছিলাম বার করে নিতে পারবো, কারণ গাছটায় দুদিন আমি জলও দিইনি যাতে মাটিটা ঝুরঝুরে হয়ে যায় আর বার করতে পারি। কিন্তু মাটিটা ঝুরঝুরে থাকলে কি হবে, গাছটা না একদম সম্পূর্ণ রুট বাউন্ড হয়ে গেছে, একে টেনে কিছুতেই নাড়াতে পারছি না। ওই জন্য ইটটা দিয়ে একটু সাইড দিয়ে সাইড দিয়ে ঠুকে ঠুকে চেষ্টা করে দেখলাম যে যাতে বেরিয়ে যায়। তো দেখুন বার করতে পারছিলাম না, তারপরে এই যে কাটারটা নিয়ে এসে ভালোভাবে ঠুকে 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 এইটুখানি মাত্র বার করতে পেরেছি। এবার ভাবছি পুরো মাটি শুদ্ধ না বার করে প্রথমে গাছটার শিকড়টা কেটে আলাদা করে নিই, তারপরে মাটিটিকে বার করে নেব। এই দেখুন গাছটিকে কেটে বার করে নিয়েছি। আর এর ভিতর থেকে মাটি বার করতেও এখন ভারী সমস্যা, কিন্তু মাটিটা দেখুন বেশ ঝুরঝুরে আছে। দুদিন মাটিটাতে জল দিইনি, তবুও দেখুন নিচের দিকটা পুরো ভিজে। আর মাটিটা খুবই সুন্দর ঝুরঝুরে। আর আমার তো যখন বেড তৈরি করি আপনারা দেখেনি, আমি প্রচুর পরিমাণে খড়, শুকনো কাগজ, গাছের ডালপালা, সবজির খোসা এসব ব্যবহার করি। আর সে সমস্ত ব্যবহার করেও দেখুন মাটি কত সুন্দর তৈরি হয়ে যায়। পরে গিয়ে না যখন 6 মাস 1 বছর আমরা মাটি রেডি করে গাছ লাগিয়ে রাখি, তারপরে কিন্তু আর তার মধ্যে আমি কি মিশিয়েছিলাম সেগুলো দেখে আর বোঝার উপায় থাকে না, কারণ পুরোটাই মাটি তৈরি হয়ে যায়। তো দেখুন ওই যে মাটিটা আমরা পেয়েছিলাম গাছ রিপোর্টিং করবার সময় গাছের গোড়া থেকে, তো তার মধ্যে বেশ খানিকটা খড় আর গোবর সার মিশিয়ে নিয়েছি। নিয়ে তারপরে এই যে গামলার মধ্যে ভরে গাছগুলোকে বসাবার জন্য রেডি করব। তো নিচের দিকে যে ফুটো ছিল, মানে ড্রেনেজ হোল রেডি করেছিলাম, তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা খড়, তারপরে দিলাম সয়েল মিক্স, তার উপরে দিয়ে দিচ্ছি সবজির খোসা। এইভাবে দিয়ে তারপরে গাছটিকে বসিয়ে এবার আবার মাটি দিয়ে গাছের গোড়াটিকে ভালোভাবে ঢেকে দেব। দিয়ে গাছটাকে রেখে দেবো ছায়াযুক্ত জায়গায় জল দিয়ে। তারপরে যখন ফুল গ্রোথ চলে আসবে তখন একে নিয়ে আসবো রোদ্দুরে। তো এই দেখুন এই যে জবা ফুলের গাছটা, এর কিন্তু বেশ খানিকটা শিকড় আমি কেটে ফেলেছিলাম, আর ডগা থেকে তো বেশ খানিকটা ডালপালাও আমি ছেটে ফেলেছি। আর এইভাবেই আমি প্রত্যেকটা গাছ রিপোর্টিং করি, আর আপনারাও এইভাবে করবেন, দেখবেন গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। আর এই যে বালতিটা সেটা জলের ড্রামটা আছে, জলের ড্রামের নিচেও বেশ খানিকটা প্রথমে খড় দিয়েছি, তার উপরে একটুখানি মাটি দিলাম, তার উপরে সবজির খোসা দিলাম, আবার মাটি দিচ্ছি, আবার সবজির খোসা দিচ্ছি। এইভাবে লেয়ার বাই লেয়ার রেডি করে মাটিটা ভরে দিলে তাহলে মাটিটাও খুব কম লাগবে, আর মাটির মধ্যে প্রচুর পরিমাণে সার হয়ে যাবে, যেটা গাছের খাবার। আর এবার 1 বছর একে শুধুমাত্র লিকুইড ফার্টিলাইজার দিয়েই চালাবো। এবার লিকুইড ফার্টিলাইজার বলতে আপনারা তো আমার ভিডিওতে আগেই দেখেছেন, সবজির খোসা আর সর্ষের খোল ভিজানো জল দিয়ে আমি একসাথে একটা লিকুইড ফার্টিলাইজার তৈরি করি। তো সেই সারটাই 15 দিন অন্তর কি 10 দিন অন্তর যেমন তৈরি হয় তেমন আস্তে আস্তে দিতে থাকি। আসলে আমার বাগানে তো প্রচুর পরিমাণে গাছ, 1 বালতি যখন সার তৈরি হয় সেই 1 বালতি সার সব গাছে দেওয়া হয় না, কিছু কিছু গাছে দিলাম, কিছু গাছে আবার তারপরে দিলাম। কিন্তু এতেও সমস্যা হবে না, কারণ এই যে মাটিটা যখন রেডি করলাম তখন যে বেশ পরিমাণে সবজির খোসা দিয়েছি, সেগুলোও তো সার তৈরি হয়ে মাটির মধ্যে খাবার যোগাবে গাছটিকে, তাই না? তো এই দেখুন গাছগুলোকে এইখানে যে আমি রিপোর্টিং করা অন্য অন্য গাছগুলো রেখেছিলাম সেখানেই নিয়ে এসে রেখে দিলাম, কারণ আমার ছাদের এই সাইডটাতে একদমই রোদ্দুর আসে না। তো ওখানে গাছগুলি থাকলো আর জল দিয়ে দিলাম। আর গাছ রিপোর্টিং করবার পরে এখনও এতখানি মাটি বেঁচে গেছে, তো ওই মাটিগুলো থেকেই এই যে 2টো বালতি আর ওই একটা চালের প্যাকেটে গাছ লাগাবার জন্য রেডি করে রেখে দেবো মাটি দিয়ে। পরে যখন গাছ লাগাবার দরকার হবে তো এর মধ্যেই লাগাবো। তো এইগুলোতেও তাই করলাম, নিচের দিকে বেশ খানিকটা খড় দিয়ে দিয়েছি, তো তার উপর থেকে দিয়ে দিচ্ছি সবজির খোসা। আর এগুলো দেখুন সবজির দোকান থেকে বেশ খানিকটা আলুর খোসা, সবজির খোসাও নিয়ে এসে রেখেছিলাম, তো সেগুলোকেই দিয়ে দিলাম। দিয়ে আবার এর উপরের থেকে মাটি চাপা দিয়ে রেখে দেবো, আর যখন এরপরে আবার চারা তৈরি হবে এর মধ্যে লাগাবো। আর এই দেখুন এইভাবে সুন্দর করে ভরে রেডি করে রেখে দেবো। এটার মধ্যে একটুখানি জল দিয়ে রেখে দেবো যাতে ডিকম্পোজিশন শুরু হয়ে যায়।
আর মাটি কিন্তু এইভাবে খুবই হেলদি তৈরি হয়। আর এই যে মাটি তৈরি হলো, এর মধ্যে আপনারা যে কোনো ধরনের গাছ লাগাতে পারবেন। সবজির গাছ, ফুলের গাছ, ফলের গাছ, কোনো ব্যাপার নয়, যে কোনো ধরনের গাছ এই মাটির মধ্যে তৈরি করে আপনারা লাগাতে পারবেন। আর লক্ষ্য করলে ভালোভাবে দেখতে পাবেন যে ওই যে জবা ফুল গাছের মাটিটা ছিল, ওর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পিঁপড়েও ছিল। তো এখন আর সমস্যা নেই, ওই পিঁপড়েগুলো কিন্তু আর থাকবে না, কারণ মাটিটা যেহেতু দলা ছিল তাই ওর মধ্যে পিঁপড়ে বাসা বানাতে পেরেছে। কিন্তু এই যে মাটিটা তৈরি হলো, এর মধ্যে কিন্তু পিঁপড়ে আর বাসা বানাবে না। এই দেখুন, 3টে গ্রো ব্যাগ ভরবার পরও এই যে এতখানি মাটি বেঁচে গেছে। আরও কিছু চালের বস্তা ঘরে রয়েছে, তো সেগুলোর মধ্যেও গাছ লাগাবার জন্য ওই মাটিগুলো ভরে রেডি করে নেব। কিন্তু তার জন্য তো আরও খানিকটা সবজির খোসাও দরকার। তো আজকে আর ওই জন্য মাটিগুলোকে তুললাম না, ওখানে থাক। কিছুটা সবজির খোসা রেডি করে তারপরে আবার গ্রো ব্যাগ রেডি করে নেব চালের বস্তা দিয়ে। আর এবার এই যে পালং শাকগুলোকে হারভেস্ট করে নিই। আমি কিন্তু প্রত্যেকবারই এইভাবেই পালং শাক হারভেস্ট করি। যে সমস্ত পাতাগুলো একদম বড় বড় হয়ে গেছে তার একটু গোড়া থেকে ছিঁড়ে ছিঁড়ে নিই। তাহলে কি হয়, মাঝখানের দিক থেকে আবার ছোট ছোট পাতা বাড়তে থাকে, বেড়ে আবার রেডি হয়, সেখান থেকে আবার তুলে খাওয়া যায়। এই যে শাকের জায়গাটুকু দেখতে পাচ্ছেন, এইটুকু জায়গায় যা শাক আছে, এখান থেকে আমি 5বার হারভেস্ট করেছি। আর এই নিয়ে এটা হলো 6বার। তো এখনও কিন্তু গাছগুলো প্রচুর হেলদি রয়েছে, এখনও অনেক দিন আমাকে পালং শাক দিতে থাকবে। আর এদিকে গরম পড়াও চালু করে দিয়েছে। দেখুন, এই যে এক ঝুড়ি পালং শাক তুলে নিয়েছি, এটাই কালকে রান্না হবে। তো কি ভালো হয় না যদি প্রত্যেক দিন এরকম ছাদে এসেই খাওয়ার জন্য সবজি তুলে নেওয়া যায়। নিজের বাড়ির বাগানে তৈরি সবজির স্বাদ কিন্তু একদমই আলাদা। বাজারে যে একদম কেমিক্যাল সার দিয়ে তৈরি শাকের থেকে এই শাকের স্বাদ কিন্তু একদমই অনন্য। আর এদিকে দেখুন, বেশ কয়েকটি বরবটিও আমার গাছে ধরেছে। আর কুমড়ো শাকটাও হারভেস্টিংয়ের জন্য রেডি হচ্ছে। নিজের বাগানে তৈরি সম্পূর্ণ অর্গ্যানিক পালং শাকের সাথে আজকে আমি আপনাদেরকে জানাচ্ছি বিদায়। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।